আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি ওমর ইনাম। দেশের পরিবেশ বান্ধব গাড়ির বাজার বাড়াতে চায় সরকার, আর এই পরিকল্পনা বাস্তবায়নে আসছে বাজেটেই রিকন্ডিশনড হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চায় বারফিডা। সংগঠনটির দাবি, এতে একদিকে যেমন ক্রেতার নাগালে আসবে বেড়ে যাওয়া গাড়ির দাম, তেমনি বিক্রি বেড়ে সরকারের রাজস্ব আদায় বাড়বে। ব্যবসায়ীদের এমন যুক্তিকে আমলে নিয়ে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিবেশ সুরক্ষা আর জ্বালানি সাশ্রয় বিবেচনায় বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাজার। পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশও। বাজেটে আমরা আশা করছি যে ইভি গাড়ির ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য যে জায়গাটুকু আছে ওই জায়গাতে আমরা সহায়তা চাচ্ছি সরকারের কাছে। 2030 সালের মধ্যে সরকারের পরিকল্পনা মোটরযানের 30% যেন হয় বৈদ্যুতিক গাড়ি। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য মতে 2022 সাল থেকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত নিবন্ধন নেওয়া এসব গাড়ির সংখ্যা 800-র কম, যা সড়কে চলা মোট গাড়ির 0.01% কম। ম্যানুফ্যাকচারিং যারা করবে কিংবা অ্যাসেম্বলি করবে তাদের জন্য একটা ডিউটি বেনিফিট যদি সরকার ঘোষণা করেন তাহলেই লোকালি অ্যাসেম্বল হয়ে বাজারে যাওয়া শুরু হবে। আগামীর বাস্তবতা বিবেচনায় পরিবেশ বান্ধব মোটরযানের জন্য অবকাঠামো প্রস্তুত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ধীরে ধীরে হাইব্রিড, সেই সঙ্গে ক্রেতার চাহিদা মিটিয়ে প্লাগ ইন হাইব্রিডের বাজার বড় করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে দেশ জুড়ে তৈরি হবে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার স্টেশন। রাজস্ব বেড়েছে হাইব্রিড গাড়ির সুযোগ সুবিধা দেওয়াতে। সারা বাংলাদেশে এই আপনার চার্জিং স্টেশন তৈরি হবে এবং অটোমেটিক্যালি ইভির জন্য কিন্তু একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে। এই পথে চলতে আসছে বাজেটে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চান আমদানিকারকরা। এই বাজেটই মনে করি অ্যাপ্রোপ্রিয়েট বাজেট, যে হাইব্রিড গাড়ি, পরিবেশ বান্ধব গাড়ির ডিউটি কমানোর দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারফিডার দাবি, শুল্ক কমালে ডলারের দর বৃদ্ধির কারণে বেড়ে যাওয়া গাড়ির দাম খানিকটা কমে তা আসবে ক্রেতার নাগালে। এতে গাড়ি বিক্রি বেড়ে সরাসরি শুল্ক আদায় বৃদ্ধি সহ নিবন্ধন ফি ও নবায়ন, রোড ট্যাক্স নানাভাবে বাড়বে সরকারের রাজস্ব। এত দাম এগুলোর সবটা এনে সেটা যে কস্ট পড়বে ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। আমার দাবি এতটুকুই যে আপনি এমন কিছু করবেন না যাতে ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়। আগামীর বাস্তবতা আমলে নিয়ে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশে ইন জেনারেল গাড়ির যে ট্যারিফ, এটা আসলে অত্যাধিক। যেগুলো জনপরিবহনের জন্য, ব্যবসার কাজের জন্য, ফ্রেট মুভমেন্টের জন্য, ইভেন নাগরিকের প্রয়োজনে, সেই জায়গায় কিন্তু সেগুলো রেশনালাইজ করার সুযোগ আছে। বিআরটি এর তথ্য মতে 2022 সালে যেখানে নিবন্ধন নিয়েছে 16,700 গাড়ি, সেখানে দাম বৃদ্ধির কারণে কমতে কমতে গেল বছর তা নেমেছে 9,400টিতে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, কিভাবে দেশে পরিবেশ বান্ধব গাড়ির কম দামে পাবেন ক্রেতা, কিভাবে হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড ও ইভির জন্য অবকাঠামো গড়ে তোলা সহজ হবে এবং এসব কর্মকাণ্ডে কিভাবে সরকারের রাজস্ব আদায় বাড়বে, এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারফিডার মহাসচিব রিয়াজ রহমান। যাবো তার কাছে। জনাব রিয়াজ রহমান, আপনাকে শুরুতে স্বাগত জানাচ্ছি। এবং আমরা একটি প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আপনারা যেমনটি বলছেন যে এই রিকন্ডিশনড গাড়িগুলো যদি আমদানি করা হয় এবং সরকারের পক্ষ থেকে যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, আমদানির ক্ষেত্রে সহজ করা হয়, সেই ক্ষেত্রে আপনারা বলছেন যে বাড়তি সুবিধা হবে। আমাদের দেশের আসলে বর্তমান যে রিকন্ডিশন গাড়ির যে বাজার, সেটির অবস্থা কেমন, চাহিদা কেমন আসলে? জি, ধন্যবাদ। আমাদের এই জাপান থেকে আমরা যে গাড়িগুলো আমদানি করে থাকি, জেডিএম মডেল আমরা বলি, ডোমেস্টিক মডেল, সেই গাড়িগুলো এত উন্নত এবং বিশ্বমানের যে এটা অনায়াসে কিন্তু আমরা 4-5 বছর পুরাতন গাড়ি জাপানে চলার পর ইম্পোর্ট করে নিয়ে আসি। এখানে বাংলাদেশে আনার পরও আপনার দেখা যায় 20 থেকে 25 বছর আরামে ব্যবহার করা যায় এবং এটি একটি ভালো রিসেল ভ্যালু পাওয়া যায় আফটার 20-25 বছর। এবং সবচেয়ে বড় আমি মনে করি যে এটা নির্ভরযোগ্যতা। এবং আমার মনে হয় এই পরিবেশ বান্ধব গাড়িগুলি সরকার যদি ইভির দিকে আগায়, অবশ্যই হাইব্রিড এবং প্লাগিং হাইব্রিডের দিকেও বেশি নজর দিতে হবে। কারণ আমাদের জাপানি গাড়ির মেইন, আমার এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কোনো আকর্ষণ করার প্রয়োজন হয় না, কোনো আপনার সেলিব্রিটি দিয়ে এন্ডোর্সমেন্ট করতে হয় না। এই প্রোডাক্টটা ইটসেলফ ইজ সেলিব্রিটি। সো এই প্ল্যাটফর্মটাকে সরকার ব্যবহার করা উচিত, হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিডকে আরও প্রমোট করা উচিত। আপনি দেখবেন প্লাগ ইন হাইব্রিড কিন্তু এটা পরিবেশ বান্ধব এবং এটা ইভি, আপনার ব্যাটারিতেও চলে, এটা চার্জিংয়ের প্রয়োজন হয় যখন আপনি, কারণ এটা অলরেডি আপনার গ্রাহকদের কাছে আপনার চাহিদা আছে, কিন্তু আমরা বেশি করে আনতে পারছি না বিকজ ডিউটি ট্যাক্সের কারণে। তো এটা যদি সরকার দেখে যে হাইব্রিড এবং প্লাগ ইন হাইব্রিড পরিবেশ বান্ধব এবং এটা
আপনার যদি আমরা আরও প্রমোট করতে পারি, তাহলে এই জাপানি আমাদের এই প্ল্যাটফর্মটা ইউজ করে কিন্তু অটোমেটিক্যালি প্যারালেলি কিন্তু ঢাকা শহরের আশেপাশে ইভির জন্য কিন্তু এখনও ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, গড়ে উঠেনি। তো এটা করার জন্য আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা যদি সরকার ব্যবহার করে, অটোমেটিক্যালি প্লাগ-ইন হাইব্রিডের ইভির জন্য যে প্ল্যাটফর্মের কথা বলছেন, বেশ করে অবকাঠামো, আমার তো চার্জ দিতে হবে যে গাড়িটা আমি করব, সেই ক্ষেত্রে এই অবকাঠামো গড়ার ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে? আপনার আগেই বলেছি যে আপনার আস্থা তৈরি করতে হবে মানুষের মাঝে। যেভাবে এই জাপানি গাড়িগুলির আস্থা তৈরি হয়েছে আজকে একদিনে কিন্তু হয়নি, এটা 40-50 বছর লেগেছে তৈরি করতে, এবং এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে হবে সরকারকে। আপনি যখন হাইব্রিড এবং প্লাগ-ইন হাইব্রিড আপনি প্রমোট করবেন, অটোমেটিক্যালি দেশে অনেক প্লাগ-ইন হাইব্রিড আসবে, পরিবেশ বান্ধব এবং গুণগত মানে অনেক উন্নত, সারা বিশ্বে এর সুনাম রয়েছে। এই গাড়িগুলি আপনার চার্জিংয়ের জন্য তো কোথাও না কোথাও তো আপনার চার্জ দিতে হবে, এই প্লাগ-ইন হাইব্রিডগুলি। তখন অটোমেটিক্যালি যখন আপনি মানুষ কিনবে আরও অনেক গাড়ি, আপনি তো 5টা-7টা গাড়ির জন্য তো আপনি ঢাকার বাইরে তো একটা স্টেশন কেউ করবে না, আপনার পর্যাপ্ত গাড়ি তার প্রয়োজন তার এই ব্যবসাটাও করার জন্য, এবং চার্জিং স্টেশনগুলিও ব্যবসা করবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যখন এই প্ল্যাটফর্মটা ব্যবহার করবে, গাড়িগুলি দেশে অনেক আসবে, তখন অটোমেটিক্যালি ওই চার্জ স্টেশনগুলিতেও কিন্তু এই ইভি গাড়িও চার্জ করতে পারবে। তখন প্যারালেলি কিন্তু ইভিও একটা অটোমেটিক্যালি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি আরেকটি হয়ে যাবে। বিষয়, প্রচলিত যে গাড়িগুলো আছে বর্তমানে, সেটির ক্ষেত্রে আমি যদি সবচেয়ে বড় সুবিধার কথা বলি, যে আপনারা যে গাড়িগুলো আমদানি করার কথা বলছেন, সেই ক্ষেত্রে আসলে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কোন বিষয়গুলো আসলে আপনি গুরুত্ব দিবেন? আমি মনে করি যেরকম আমাদের জাপানি গাড়িগুলি সবচেয়ে বড় মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া, এখানে আপনি স্পেয়ার পার্টস থেকে শুরু করে টেকনিশিয়ান সব অ্যাভেলেবল। তো মানুষের আসলে এই আস্থার জায়গাটা তৈরি করতে হবে। এবং সাপোজ একটা ইভি গাড়ি অনেক কিনলে তো কেনাই যায়, কিন্তু এটা অনেকে চিন্তা করবে যে আমি একটা দূরে কোথাও যাব, আমার গাড়িটা যদি নষ্ট হয় আমি একটা স্পেয়ার পার্টস কোথায় পাবো। এবং এটা সারা বিশ্বে দেখা গেছে যারা আমাদের থেকে আরও 4-5 বছর আগে ইভির দিকে ঝুঁকে গিয়েছে, তাদের মেইন একটা প্রবলেম কিন্তু ইনফ্রাস্ট্রাকচারও রয়ে গিয়েছে এখনও। এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি। আপনি দেখা গেল একটা গাড়ি আপনি একটা স্পেয়ার পার্টসের জন্য দেখা গেল 15 দিন 1 মাস আপনি যদি বসে থাকতে হয়, তাহলে কিন্তু একটা পরিবারের জন্য বিশাল একটা প্রবলেম। কিন্তু আপনি যখন একটা জাপানি গাড়ি, আপনি দেখবেন এমন কোনো জায়গা নাই, আপনার অলিতে গলিতে সব জায়গায় কিন্তু এটা আপনি মেরামত করার সুবিধা আছে। এবং স্পেয়ার পার্টস কিন্তু আমার মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে আপনি এটা অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। এই জন্যই আসলে জাপানি গাড়িগুলি ইভি বলেন, হাইব্রিড বলেন এবং প্লাগ-ইন হাইব্রিড, এখান থেকে কিন্তু আপনার যাত্রাটা আরও আগাইতে হবে। এই ক্ষেত্রে রিকন্ডিশন কিংবা হাইব্রিড আর ইভি গাড়ি আমদানি করার ক্ষেত্রে সরকারের কাছে আসলে আপনাদের দাবিগুলো কি হতে পারে, এবং আসলে মূল সমস্যাটা কোথায় মনে হয় এই পর্যন্ত আপনার? আমি মনে করি ইভি আমাদের এইটা পর্যায়ক্রমে আস্তে আস্তে অটোমেটিক্যালি শিফট আস্তে আস্তে করা উচিত সরকারেরও। এখন বর্তমানে আমরা হাইব্রিড চালাচ্ছি এবং এটা পরীক্ষিত গাড়ি বাংলাদেশের রাস্তার জন্য। এখন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি আমরা এখনও আসছি কিছু, বাট সেইভাবে আসেনি বিকজ অফ ট্যাক্স। এটা এই পরিমাণে এত মূল্য যে আসলে এটা চাহিদা থাকা সত্ত্বেও আমরা কিন্তু এটা দিতে পারছি না উচ্চ শুল্কের কারণে। এবং এটা ইটসেলফ ইভি গাড়ি কিন্তু আপনি সরকার যতই রাজস্ব কমাক, ইভি গাড়ি কিন্তু আপনার ইটস নট চিপ, আপনি তো গাড়িটা কিনে নিয়ে আসতে হবে বাইরের থেকে। সো এটা দামটা যদি বাড়তি হয় এবং আপনি যতই সুযোগ সুবিধা দেন, আমাদের মেইন ক্রেতা কারা? মধ্যবিত্তের কাছে যদি আপনি গাড়ি পৌঁছে দিতে চান, অবশ্যই তাদের নাগালের ভিতরে গাড়ি দিতে হবে। যেরকম আপনি একটা গ্রাফে দেখেছেন যে গত 5 বছরে আমাদের গাড়ি এত ডিমান্ড থাকা সত্ত্বেও কিন্তু কমতে 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 10,000-এর নিচে চলে গিয়েছে। এতে কিন্তু শুধু ক্রেতারা যে বঞ্চিত হচ্ছে আমি বলবো না, আমি মনে করি যে সরকার অনেক বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে এবং এটা দেখা উচিত। এবং আরেকটা বিষয় দেখা উচিত যে আমাদের কমার্শিয়াল ভেহিকেল, বাস, ট্রাক, এটা একটা বিশাল একটা ফ্রেট এবং লজিস্টিকের একটা গ্যাপ আছে। এটা একটা জরিপেও দেখা গিয়েছে যে এই দুর্ঘটনার মূল কারণ কিন্তু হচ্ছে আপনার ফিটনেসবিহীন গাড়ি এবং লক্কর ঝক্কর মারা, যেগুলি জোড়াতালি মেরে গাড়িগুলি চালানো হচ্ছে, দুর্ঘটনার জন্য এটা মূল দায়ী। আপনাকে কিনতে দিতে হবে। তারা কেন রিপেয়ার ওয়ার্কও কিন্তু ইটস নট চিপ। রিপেয়ার করতে 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 রাস্তায় তারা চালাচ্ছে, এটার কারণ হচ্ছে তারা কিনতে পারছে না।
আপনাকে কমার্শিয়াল ভেহিকেলও আমাদের 5 বছর পর্যন্ত আমরা ইম্পোর্ট করতে পারি যে কোনো গাড়ি জাপান থেকে, কিন্তু আমরা কমার্শিয়াল গাড়িগুলি এবং বাস পিকআপ এটা আমরা ওইরকমভাবে আনতে পারছি না, বিকজ জাপানে এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। আপনি যদি 8 থেকে 10 বছর সরকার যদি কমার্শিয়াল ভেহিকেলগুলি চালু করে, তাহলে দেখবেন যে এই গাড়িগুলি মানুষের নাগালের ভিতরে চলে আসবে, কমার্শিয়াল ভেহিকেল এবং বাস পিকআপ। তখন দেখবেন যে একটা সেফটি ফিচার্সও তৈরি হবে রাস্তাঘাটে, এবং আমি মনে করি ব্র্যান্ড নিউ হইলেও না, এটা একটা ইমিশন স্ট্যান্ডার্ড তৈরি করা উচিত, যেটা সারা পৃথিবীতে কিন্তু অলরেডি জাপানি গাড়ি, অনেক উন্নত দেশ আছে যেখানে কোনো কিন্তু আপনার নাই, বার নাই, বয়স সীমা নাই, সেখানে আছে কি ইমিশন স্ট্যান্ডার্ড। আমরা আশা করি সরকার এই বিষয়গুলোতে নজর দেবে এবং আপনাদের দাবি দেওয়াগুলো আসলে পূরণ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রিয়াজ রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। রিকন্ডিশনড গাড়ি আমদানির ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার সঙ্গে। ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সরাসরি যাচ্ছে সেখানে। বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে, খুব সময় একটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরো সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে। ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে। অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি, সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকরণ করে জমি জমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরো সহজ এবং আধুনিকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত 31 দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে 3 দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়,
প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। তেজগাঁওয়ে ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। মাঠ ও মিলে পর্যাপ্ত ক্রুড মজুদের পাশাপাশি রিফাইন্ড সংকট না থাকার পরও বৃষ্টির অজুহাতে বেড়ে চলছে লবণের দাম। মজুত করে মাঠের কৃষক কৌশলে দাম বাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিসিকের তথ্য অনুযায়ী বর্তমানে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মিলে ১,১০,৫৪২ মেট্রিক টন ক্রুড এবং ক্রাশ লবণ মজুত রয়েছে। এর বাইরে মাঠ পর্যায়ে ক্রুড মজুত রয়েছে আরও অন্তত ২০,৪১৭ মেট্রিক টন। আর চলতি বছর কোরবানির ঈদে সম্ভাব্য ১,০১,০৬,০০০ পশুর চামড়া সংরক্ষণে ১ লাখ মেট্রিক টনের কাছাকাছি লবণ প্রয়োজন। সিজন খারাপ হওয়ায়, ওয়েদার খারাপ হওয়ায় এই চাষিরা মাল সাপ্লাইটা কমিয়ে দিয়েছে। অথচ চাহিদার বিপরীতে অতিরিক্ত মজুত থাকা সত্ত্বেও প্রতিদিনে বাড়ছে লবণের দাম। উৎপাদনের টাইমে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, উৎপাদনে ব্যাঘাত করছে, এইখানে বাজারটাই অবস্থা। মাঠ পর্যায়ে কুট উৎপাদনে জমির বর্গা খরচ, পলিথিনের দাম এবং বোর্ড ভাড়া আগের চেয়ে অনেক বেশি বলে দাবি ব্যবসায়ীদের। সরকারি তো নির্ধারিত রেট হয়েছে ১৪ টাকা হতে ১৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত, আর আমাদের এখানে বর্তমান রেট হয়েছে ১,০২০ টাকা। চট্টগ্রাম ও কক্সবাজারের প্রায় ৭০ একর জমিতে এবার লবণ চাষ হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী কক্সবাজারের টেকনাফ, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, চট্টগ্রামের বাঁশখালী থেকে ক্রুড লবণ নিয়ে আসা হয় মাঝিরঘাটের মিলে এবং এই লবণ রিফাইন শেষে চলে যাচ্ছে বিভিন্ন গুদাম এবং মোকামে। আর এর মাঝে হাত বদল হচ্ছে অন্তত ৮ বার, আর প্রতিবারই বাড়ছে লবণের দাম। চট্টগ্রামের মাঝিরঘাট থেকে কমল দে, সময় সংবাদ। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাট পণ্যের অবস্থান শক্তিশালী করতে রাজধানীর ফার্ম গেটে আয়োজন করা হয়েছে বহুমুখী পাট পণ্য মেলা। মঙ্গলবার সকালে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে মেলার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মেলায় পাট দিয়ে তৈরি ব্যাগ, জামা, জুতা, শাড়িসহ বিভিন্ন ঘর সাজানোর শৌখিন সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। ৫ দিন ব্যাপী এই মেলা চলবে ২৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। রংপুর বিভাগে এবার কোরবানির জন্য প্রস্তুত ২০ লাখের বেশি গবাদি পশু। তবে লালন পালন খরচ বেড়ে যাওয়ায় মুনাফা নিয়ে শঙ্কায় পড়েছেন খামারিরা। তারেকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। রংপুর সিটি কর্পোরেশনের হাসনাবাজার এলাকার বাসিন্দা আরজু বেগম। কোরবানির ঈদ সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত তিনি। এরকম গরিব মানুষ টুকিটাকি যা গরু পালন করি, করে সংসার যেভাবে চালা লাগে সেইভাবে চালাই। কোরবানির ঈদ ঘিরে এখন শেষ সময়ের ব্যস্ততা খামারিদের। তবে গোখাদ্যের অতিরিক্ত দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন ভালো দাম নিয়ে। এক্সপেক্টেড প্রাইস হচ্ছে আমার ৫ লক্ষ টাকা। বাজারে চাহিদার তুলনায় বেশি গরু থেকে আলটিমেটলি গরুর দাম কমবে, এতে কোনো সন্দেহ নাই। সো এইটা একটা আশঙ্কার জায়গা আছে। এদিকে পশুর হাটগুলো সুষ্ঠুভাবে পরিচালনায় নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। পশুর স্বাস্থ্য পরীক্ষা করে তার সার্টিফিকেট বা তার সুস্থতার নির্ণয় করবে। এই মর্মে আমাদের প্রতি হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য রংপুর বিভাগে পশুর চাহিদা রয়েছে ১৪,৬৬,৬০০। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার কামরাঙ্গীর চর এলাকায় ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় গ্যাস চালিত একটি
ওয়াশিং কারখানায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়ায় তা বিচ্ছিন্ন করা হয়। তিতাসের হিসাবে এতে মাসে অন্তত 6,25,000 টাকার গ্যাস সাশ্রয় হয়েছে। চুরি করে তিতাসের গ্যাস ব্যবহার করার দায়ে অভিযুক্তকে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। উত্তোলন কমে যাওয়ায় ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বিশ্ব বাজার। বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, ব্রেন্ট ক্রুড, প্রাকৃতিক গ্যাসের দর। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য মঙ্গলবার প্রতি ব্যারেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মূল্য দাঁড়িয়েছে $102.85। এদিকে মাস ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 15% বেশি। আগামী 3 বছরে যুক্তরাষ্ট্র থেকে অন্তত $17 বিলিয়ন কৃষি পণ্য কেনার বড় প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। সোমবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে এই $17 বিলিয়ন মধ্যে 2025 সালের অক্টোবরে চীনের দেয়া সয়াবিন কেনার আগের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত নেই। এ ছিল সময়ের বাণিজ্যে। দুপুরের 12টার সময় সংবাদ নিয়ে আসে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ে।